একা থাকা মানুষের জন্য খুব মারাত্মক হতে পারে। যদি একাকিত্ব কারোর জীবনে থাকে তাহলে তাকে নিজের একাকিত্বকে দূর করার জন্য কোনো অভ্যাস শুরু করা উচিত, বা আগে এগিয়ে অন্যদের সাথে বন্ধুত্ব করার জন্য মনস্থির করা উচিত। কিন্তু ভুলেও কোনো জড়বস্তুর সঙ্গে মন লাগানোর ভুল করা উচিত নয়। কিন্তু এই ভুল করার থেকে সূর্য নিজেকে থামাতে পারল না। সূর্য এক জায়গায় একটা ভালো চাকরি করছিল, খুব টাকাও রোজগার করছিল, কিন্তু শহরের ছোটা দৌড়ের কারণে ও একদম একা ছিল। চাকরি থেকে বাড়িতে ফিরে এসে সবার আগে অবধি ঘর সাজানোর পর আবার সেটাকে নষ্ট করে দেওয়া সূর্যের রুটিন ওয়ার্ক ছিল। এরকম করে নিজেকে ব্যস্ত রেখে নিজের একাকিত্বকে দূরে রাখত। সূর্যের এই অভ্যেসটাই হয়তো ঠিক ছিল। ওর এই অদ্ভুত পাগলামি ব্যবহারের থেকে না তো কারোর সমস্যা ছিল আর না নিজের কোনো লোকসান। কিন্তু একদিন খবরের কাগজ পড়ার সময় ওর নজর বিজ্ঞাপনে পড়ে যায়। একটা বলতে পারা ইলেকট্রনিক পুতুলের সাহায্যে লোকেদের একাকিত্ব দূর করার দাবি করছিল। বিজ্ঞাপন দেখেই সূর্য এক্সাইটেড হয়ে গেল আর ও কাগজে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ওই পুতুলটা কিনে নিল। কিন্তু ওই বেচারা এটা কি জানতো যে ওটা বলতে পারা পুতুল নয়, ওর মৃত্যুর পুতুল কিনছে। স্যার, আপনার পার্সেল এখানে এখানে সাইন করে দিন। হাই, আমার নাম পুতুল। কিন্তু যদি তোমায় আমার এই নামটা পছন্দ না হয় তাহলে তুমি নিজের পছন্দ মতো যে কোনো একটা নাম রেখে দিতে পারো। তুমি কি আমার নাম বদলাতে চাও? তুমি কি আমার নাম বদলাতে চাও? না, তোমার নাম আমার পছন্দ হয়েছে পুতুল। ধন্যবাদ। এবার এই লতায় এটাও বলে দাও যে তোমাকে আমি কি নাম ধরে ডাকবো। সূর্য, তুমি আমাকে সূর্য বলে ডাকতে পারো। হ্যালো সূর্য, কেমন আছো তুমি? আমি ভালো আছি পুতুল, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই বাড়িতে কি সূর্য আর পুতুল ছাড়া আর অন্য কোনো সদস্য আছে? যদি থাকে তাহলে পুতুল তার সাথে দেখা করতে চায়। না পুতুল, দুর্ভাগ্যক্রমে তুমি আর আমি ছাড়া এই রেন্টেড হাউসে আর কেউ থাকে না। দাঁড়াও, আমি তোমার সুন্দরতা আরো বাড়িয়ে দিচ্ছি। এখানে বাড়ির মালিকেরা একটা আলমারি রাখা আছে, ওতে হয়তো তোমার জন্য কাপড় পাওয়া যায়। এটা ভালো হয়েছে যে পুরনো ভাড়াতে এখানে কিছু কাপড় ছেড়ে গেছে। এটা তো মনে হচ্ছে পুতুলের জন্যই বানানো হয়েছে। দেখো কত সুন্দর কাপড় এনেছি তোমার জন্য। তুমি খুব সুন্দর দেখাচ্ছ। একাকিত্ব রোগে ভোগা সূর্য প্রথমে তো কিছু না ভেবেচিন্তে প্রাণহীন ডল নিল, তারপর ওকে এক অজানা লোকের কাপড় পরিয়ে দিল। ওই কাপড় তনুর ছিল। তনু এক নম্বরের জেদি মেয়ে ছিল। ওর মোবাইলে গল্প শোনার খুব অভ্যাস ছিল, যে কারণে একদিন ওর বাবা ওর মোবাইলটা কেড়ে নেয়। বাবা, আমি কতবার বারণ করেছি যে এইভাবে আমার থেকে মোবাইল নিও না। আমি মোবাইল নিইনি, আমি নিতে বাধ্য হয়েছি তনু। এই মোবাইলের কারণে না তুমি পড়াশোনা করো না কিছু লেখো, শুধু সকাল থেকে এতে গল্প শুনতে থাকো। এইভাবে চলতে থাকলে তুমি ফেল হয়ে যাবে। আজ তুমি আমার পাস আর ফেল হওয়া দেখতে পাচ্ছ। ছোটবেলা থেকে আজ অবধি কতগুলো এক্সাম দিয়ে ফেলেছি, তখন কেন দেখাওনি এই ভালোবাসা আমাকে? মা বান্ধবীদের সঙ্গেই মত্ত থাকতো আর তুমি নিজের কাজে। মা বাবা থাকা সত্ত্বেও অনাথের মতো বড় হয়েছি আমি। তুমি শুধু বড় হওনি তনু, খুব নোংরাও হয়ে গেছো। যদি এতই রাগ হচ্ছে তাহলে যাওয়ার আগে মেরেই দাও না আমাকে, সব প্রবলেমই শেষ হয়ে যাবে। তোমার যা ইচ্ছে করো, মরতে চাইলে মরে যাও, কারণ এই মোবাইল এখন তোমাকে দেওয়া হবে না। এরই জন্য তোমার আজ এই অবস্থা। ঠিক আছে ড্যাড, যদি তুমি এটাই চাও তাহলে এটাই ঠিক। হয়তো আমি মরে গেলেই তুমি খুশি হবে। তনুর মরে যাওয়ার পর ওর বাবার
খারাপ অবস্থা হয়ে গেল। সে ওই বাড়িটা ওই অবস্থাতেই ছেড়ে ওখান থেকে চলে যায়। সূর্য আর নিজের দলকে সেই তনুর কাপড় পরিয়েছিল, আর এটা হওয়া মাত্রই পুতুলের আওয়াজ একদম নর্মাল মেয়েদের মতো হয়ে গেল। পুতুল, এই কাপড় পরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। যদি আমাকে সুন্দর দেখতে লাগে তাহলে তোমাকেও হ্যান্ডসাম দেখতে লাগছে। তুমি তো একদম সত্যিকারের মেয়েদের মতো কথা বলছো। আমি তোমার কথা বলার ঢং দেখে খুব খুশি হয়েছি সূর্য, সেজন্য আমি নিজের আওয়াজ বদলে নিয়েছি। তোমার আওয়াজ খুব মিষ্টি, মন করছে গোটা জীবন তোমার কথা শুনতে থাকি। যদি তোমার এটাই ইচ্ছে তাহলে এই আওয়াজ সারা জীবন এরকমই হয়ে যেতে পারে, কিন্তু একটা শর্ত আছে। কেমন শর্ত? তোমাকে প্রত্যেক দিন রাত্রে আমাকে একটা নতুন গল্প শোনাতে হবে। যদি বারণ করো তাহলে আমার আওয়াজ আবার মেশিনের মতো হয়ে যাবে। না না, এরকম করো না। এই আওয়াজটা ভালো, শুধু ভালো নয়, খুব ভালো। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমাকে প্রত্যেক দিন একটা নতুন গল্প শোনাবো। আর যেমন কি এখন রাত হয়ে গেছে, তাই আজকের গল্প হলো তোমারই মতো এক সুন্দরী মেয়ের গল্প। সূর্য পুতুলকে প্রত্যেক দিন রাতে গল্প শোনানোর কথা তো দিয়ে দিল, কিন্তু ও এটা জানতো না এই কথা দিয়ে ও নিজের জীবনের সব থেকে বড় ভুল করেছে। পুতুল সূর্যকে একটা রুটিনে বেঁধে দিয়েছিল। মানুষের যদি কোনো বাধ্যতা না থাকে তাহলে তাকে অনুশাসন আর নিয়মে বাঁধাটা খুব কঠিন কাজ হয়। খুব তাড়াতাড়ি সেই রাত চলে এলো যেটার ভয় ছিল। সূর্য পুতুলকে গল্প শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়ে। সূর্য, সূর্য ওঠো, বলো না অশ্বত্থ গাছের ডাইনি কি করলো? তারপর সে ঘুমিয়ে পড়ল। তুমিও আমার বাবার মতো, তারও নিজের মেয়ের প্রতি কোনো ফিলিংস ছিল না, আর তোমারও নেই। সূর্য ওঠো, গল্প মাঝপথে ছেড়ে দেওয়াটা আমার মোটেই পছন্দ নয়। ওঠো। ঘুমোতে দাও না পুতুল, আজ অফিসে অনেক কাজ ছিল। আমি এই গল্পটাই তোমাকে কাল শুনিয়ে দেব। এখন প্লিজ ঘুমোতে দাও, আর তুমিও বিশ্রাম করো। না, করতে পারবো না আমি বিশ্রাম। এত বছর ধরে আমি বিশ্রামই তো করছিলাম। পুতুল, এটা তুমি কি করছো? আমার চুল ছেড়ে দাও। ব্যাস, অনেক হয়েছে ড্রামা। আমি কোনো পুতুল টুতুল নয়, আমার নাম তনু। আমার জামা কাপড় তুমি এই পুতুলকে পরিয়ে আমাকে নতুন রূপ দিয়েছো। এবার চুপচাপ আমাকে গল্প শোনাও, না হলে আগে শুধু আমি মরেছিলাম, এবার আমি সবাইকে মেরে ফেলবো। না না, আমাকে মেরো না, আমি শোনাচ্ছি গল্প। সেই রাজা জঙ্গলে গেল, তখন ওখানে সে একটা শুকনো পুকুর দেখলো। ওই পুকুরের মধ্যেখানে একটা শুকনো কুয়ো ছিল। কুয়োর চারিদিকে কালো রঙের প্রাণীরা নিজের বাসা বানিয়েছিল। রাজা আস্তে আস্তে ওই কুয়োর কাছে গেল। সূর্য গল্প শোনাতে শোনাতে থেমে যায়। তনু, আমাকে বাথরুমে যেতে হবে। বললাম না তোমাকে, যতক্ষণ না গল্পটা শেষ হয়ে যাচ্ছে তুমি কিছু করবে না। শোনাও। না, আমাকে যেতেই হবে। তনুর কথার অমান্য করবি, ঠকবাজ। মৃত্যু জীবনের এমন একটা বাঁক যেটা যখন ইচ্ছে সামনে এসে দাঁড়িয়ে যায়। কিন্তু যদি সূর্য একটু ধ্যান দিত তাহলে সে নিজের মৃত্যুর হাত থেকে বেঁচে যেত। একাকিত্ব দূর করার জন্য কৃত্রিম জিনিসের ব্যবহার আমাদের কখনো করা উচিত নয়। এই কৃত্রিম জিনিস আমাদের থেকে নিজেদের আসল অস্তিত্ব কেড়ে নেয়। সেই জন্য আমাদের সেরকম বন্ধু বানানো উচিত যাদের সামনে থেকে দেখা যায়, যাদের মধ্যে প্রাণ থাকবে, অনুভব থাকবে, প্রেম থাকবে। তনু মোবাইলের জন্যই মরেছিল। সূর্য, পুতুল
আর তনুর জন্য এখন কে জানে কার একাকিত্বের নম্বর রয়েছে। আমাকে কথা দিয়ে সেটা ভেঙে দেওয়ার এটাই আসল শাস্তি, মৃত্যু। দেখুন মিস্টার শর্মা, আপনি বোঝার চেষ্টা করুন। যদি আপনি ওভারড্রাফটের লিমিট না বাড়ান তাহলে এই কন্ট্রাক্ট আমাদের হাত থেকে চলে যাবে। আই এম সরি সুনীল বাবু, আমি আগেই আপনার লিমিট 5 লক্ষ বাড়িয়ে দিয়েছি। এর থেকে বেশি আমি বাড়াতে পারবো না। আপনি প্লিজ আমারও সমস্যাটা বুঝুন। আমি প্রোটোকলের এগেনস্টে যেতে পারবো না। কিসের প্রোটোকল মিস্টার শর্মা? আমাদের মতো মিডল ক্লাস বিজনেসম্যানদের আপনারা হাজার হাজার প্রোটোকল বলতে থাকেন, কিন্তু এই দেশের বড় বড় শিল্পপতিদের কোটি কোটি টাকা লোন দেওয়ার সময় আপনাদের প্রোটোকল কি তেল আনতে চলে যায়? এ আপনি কেমন কথা বলছেন সুনীল বাবু? একটু মুখ সামলে কথা বলুন। চলো এখান থেকে ভাই, আমরা অন্য কিছু ভাববো। অমিত প্লিজ, তুমি তো জানো যদি প্রজেক্ট হাত থেকে চলে যায় তাহলে আমাদের মিডল ক্লাস বিজনেস লেভেল থেকে উঠতে বহু বছর লেগে যাবে। আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি সুনীল বাবু, কিন্তু আপনি আমার সমস্যাটা বোঝার চেষ্টা করছেন না। আমি শুধু এইটুকুই বলতে পারি যে আপনি যখন কোনো বড় শিল্পপতি হয়ে যাবেন তখন আপনার জায়গায় অন্য কেউ হবে। এটাই আমাদের সিস্টেম। আই হোপ আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ম্যানেজার সাহেব, টাকা পেয়ে গেছি। টাকা পুরো আছে তো শেট্টি বাবু? আগে হ্যাঁ, পুরো 25 লক্ষ আছে। ঠিক আছে শেট্টি বাবু, মেয়ের বিয়েতে রাখতে ভুলবেন না। আরে আপনি তো নিজের লোক, আপনাকে দিয়ে তো অনেক কাজ করাতে হবে। একদম, আগেই পৌঁছবো। ঠিক আছে, আসি এখন। আমরাও চলি তাহলে শর্মা বাবু। এখন আমরা কি করব? যখন সমাজ সাথে না থাকে তখন উল্টো পথ ধরতে দেরি করা উচিত নয় অমিত, না হলে অর্ধেক জীবন গরিব হয়েই কেটে যায়। আর আমি গরিব হয়ে মরতে চাই না। এই প্রজেক্ট যে কোনোভাবে পুরো হবে। তোর কোনো কথা আমার মাথায় ঢুকছে না। তুই বলতে কি চাইছিস? ওই লোকটাকে লুটে নেব। ওর কাছে পুরো 25 লক্ষ টাকা আছে, ওতেই কাজ হয়ে যাবে। তুই পাগল নাকি? আমরা কোনো চোর ডাকাত নয় সুনীল, আমরা বিজনেসম্যান। বিজনেসম্যান বলেই জানি যে সমস্যার সময় কি করাটা ঠিক হবে। এবার তুই সাথ দে বা না দে, আমি এই কাজটা করেই ছাড়বো। বল তুই কি করতে চাস? যদি ও আমাদেরকে চিনে ফেলে তখন? তাহলে ওকে মেরে ফেলবো। তাড়াতাড়ি বল, সাথ দেবি নাকি আমি একাই যাব? ও চলে যাচ্ছে। টেনশন নিস না, আমি এই কাজ একাই করে নেব। দাঁড়া, চল সামনে গিয়ে বাঁদিকে থামা। কি হয়েছে বাবা? কিছু না আঙ্কেল, গাড়ি একটু গরম হয়ে গেছে। আরে আপনারা তো এক্ষুনি ব্যাংকে ছিলেন তাই না? ঠিক আছে, সামনে একটা গ্যারেজ আছে, ওখান থেকে আমি একটা মেকানিককে পাঠাচ্ছি। তুমি আমাকে কেন মারছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমাদের প্রথমবার ব্যাংকেই দেখেছিলাম, ব্যাস। আমাদের কোনো শত্রুতা নেই, শত্রু তো এই সময়টা। আমাদের টাকা দরকার ছিল যেটা তোমার কাছে আছে, সেটার জন্য আমরা এসব করলাম। না না, তুমি এটা করতে পারো না। এই টাকা আমার মেয়ের বিয়ের জন্য ছিল। আমি তোমাকে এই টাকা নিয়ে যেতে দেব না। হে আত্মা, এই পৃথিবীতে তোর সময় পূর্ণ হলো। চলে আয়, আমার সঙ্গে জুড়ে যা। চলে আয়। না প্রভু, আমি আসবো না।
যতক্ষণ না আমি দোষহীন এই মৃত্যুর প্রতিশোধ না নিয়ে নি, ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। এটাই তো জীবন চক্র আত্মা। জীবের মাটিতে আসার অজুহাত অনেক আছে, সেইভাবে যাওয়ারও অনেক অজুহাত রয়েছে। সেই অজুহাতের মধ্যে একটা অজুহাতের হাতে তুমি আমার কাছে ফিরে এসেছো। আমার আসতে কোনো সমস্যা নেই প্রভু, কিন্তু যে লোকগুলো আমার মেয়ের বিয়ে আর ওর ভবিষ্যতে প্রশ্নচিহ্ন লাগিয়ে দিয়েছে, আমি তাদের থেকে প্রতিশোধ নিতে চাই। আমি ওদের লোভের ফলটা দেখাতে চাই। যদি এই জীবনে আমি কখনো কোনো ভালো কাজ করে থাকি, তাহলে ওর ফল আমাকে দিয়ে দাও প্রভু। আমাকে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে দাও। এই পৃথিবীতে থেকে তুমি শুধু একটা নয়, অনেকগুলো কাজ ভালো করেছো আত্মা। সেই কাজের ফলস্বরূপ আমি তোমার এই ইচ্ছেটাকেও পুরো করে দিচ্ছি। অধর্মের ধর্মের থেকে পরাজিত হওয়া আর খারাপকে ভালোর হাতে নষ্ট হওয়াই আসল নিয়তি। কিন্তু এতে একটা সমস্যা আছে আত্মা। কেমন সমস্যা প্রভু? তোমার শরীরকে তো কুচলে দেওয়া হয়েছে, আর শরীর ছাড়া আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার অনুমতি দিতে পারবো না। প্রভু, যে পাথরগুলো দিয়ে ওরা আমার শরীরকে নষ্ট করেছে, আমি চাই আমাকে সেই পাথরের মধ্যেই ঢুকিয়ে ইনসাফ করতে আমার সাহায্য করো। তোমার এই ইচ্ছে পূরণ হলো আত্মা, তথাস্তু। এটা আমাদের জিতের খুশিতে। চিয়ার্স। আরে, এটা কি ছিল? কি জানি, কিন্তু মনে হয় কিছু পড়ে গেছে। মরার জন্য তৈরি হয়ে যাও। তুমি কে? আরে, পাথরের মতো চেহারা কেন তোমার? আমাদের সঙ্গে তোমার কি শত্রুতা যে তুমি আমাদেরকে মারতে চাইছো? তুমি 3টে প্রশ্ন করেছো, তাই শেষের প্রশ্নটার আমি সবার শেষে উত্তর দিচ্ছি। তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। শত্রু তো এই সময়টা। আমাকে আমার টাকা ফেরত চাই, যেটা তোমার কাছে ছিল। সেটার জন্যই আমি এখানে এসেছি। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো এই চেহারা তোমরাই দুজন আমাকে দিয়েছো। আর প্রথম প্রশ্নের উত্তর, হ্যাঁ, আমি সেই লোকটা যার ব্যাপারে ভেবে তোমাদের ঘাম ছুটে যাচ্ছে, যার মেয়ের বিয়ের টাকা তোমরা চুরি করে তাকে মেরে দিয়েছো। আমি সেই শেট্টি। না, তো এটা হতে পারে না। তো তুমি তো মরে গেছিলে। হ্যাঁ, আমি মরে গেছিলাম, কিন্তু তোমার মতো টাকার অন্ধ অধর্মী লোভী মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানও নিজের নিয়ম বদলে নেয়। এই বদলে যাওয়া নিয়মের পূর্ণতা তোমাদের দুজনের মৃত্যুতে পুরো হবে। তো না, না, আমাদের মেরো না। আমি তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দেব। তুমি আমাদের মেরো না, আমাদের মেরো না। এই নাও তোমার টাকা। টাকা দিয়ে মৃত্যুকে কেনা যায় না খারাপ আত্মা। আর ওই টাকা দিয়ে মোটেই নয়, যেগুলো তোমাদের নিজের নয়। সময় পূর্ণ হয়েছে আত্মা, চলে এসো।
আমার সাথে বিলীন হয়ে যাও। ধন্যবাদ প্রভু, আমাকে এই রূপেই নিয়ে যাও। বাবা, কলিযুগের এরকমই বিচিত্র গল্পগুলো সময় মতো দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর বেল আইকনে টিপতে ভুলবেন না। হাই বিউটিফুল। আরে বাবলু, তুমি এসো এসো, ভেতরে এসো। পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েকে আমার তরফ থেকে প্রেম ভরা হ্যাপি 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 বার্থডে। থ্যাংক ইউ। তুমি দেখছি আজ আলাদা মুডে কথা বলছো। আর কি বলি, যখনই তোমাকে দেখি জানি না আমার কিছু হয়ে যায়। আমি একটা আলাদা জগতেই চলে যাই, যেখানে আমি শুধু তোমাকেই দেখতে পাই। বাহ বাহ, কি দিচ্ছ গুরু! এরকম ডায়লগ তো শুধু ফিল্ম আর টিভিতেই শুনেছিলাম, যখন হিরো হিরোইনকে নিজের প্রেম নিবেদন করে। পার্সোনাল জীবনে আমি প্রথমবার শুনছি। বাই দ্য ওয়ে, তুমি ফিল্মে অ্যাক্টিং করার প্ল্যান করছো নাকি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? ঠিক ধরেছো তুমি। আজকের আগে আমি কখনো তোমাকে নিজের মনের অবস্থা বলতে পারিনি। আজ যখন সুযোগ পেয়ে গেছি, তো হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। ও গড, আমি তো বাস এমনিই বলছিলাম। আর তুমি? বাবলু দেখো, তুমি আমাকে ভালোবাসো এটা জেনে আমি যতটা সারপ্রাইজড ততটা খুশিও। আমি তোমার ভালোবাসার সম্মান করি, কারণ তুমি একজন খুব ভালো মানুষ। আর সত্যি বলতে, বিজয়ও আমাকে প্রপোজ করেছিল, আর তখন আমি খুব কনফিউজড ছিলাম, কারণ সত্যি বলতে আমার তোমায় আর বিজয়কে দুজনকেই ভালো লাগতো। কিন্তু তোমার আসার ঠিক আগেই আমি বিজয়কে বিয়ে করব ঠিক করে ফেলেছি, আর এখন আমি ওকেই বিয়ে করব। আই থিঙ্ক আই লাভ হিম। কে বিজয়? ওই মূর্তিকার? হ্যাঁ, সেই। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আরে আমিও না, আমার কারোর সাথে মেলার ছিল, ভুলেই গেছিলাম। আমি তোমার সাথে পরে দেখা করছি। আমাকে এক্ষুনি ওয়াল স্ট্রিট যেতে হবে। বাই। চলো ভাই, মূর্তিও বানানো হয়ে গেল, কিছুক্ষণ শুকোতে রেখে দিই, তারপর নেহাকে গিয়ে ওর বার্থডে সারপ্রাইজ দিয়ে দেব। ও এটা দেখে খুব খুশি হয়ে যাবে, কারণ ও ভগবান শিবের সারথি নন্দী দেবতাকে খুব পছন্দ করে। আরে বাবলু, তুমি? মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে, তুমি ভেতরে চলে এসো। আমি তোমাকে ডিস্টার্ব করিনি তো? কিছুক্ষণ আগে এলে হয়তো ডিস্টার্ব হয়ে যেতাম, কিন্তু এখন কাজ থেকে ফ্রি হয়ে গেছি। তুমি বলো, এত রাতে কেন আসা হলো? কিছু না ভাই, ব্যাস কাজ দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ মনে পড়লো যে তোমার বাড়িটাও কাছেই আছে, ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই, তাই এসে গেলাম। তোমার কোনো প্রবলেম নেই তো? কেমন কথা বলছো ইয়ার, আমার কেন কিছু প্রবলেম হবে? কিন্তু আমার হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে। কেন করলে তুমি এরকম? কেন? কারণ আমিও নেহাকে ভালোবাসি, আর তোমার চেয়ে অনেক বেশি ভালোবাসি। দেখো, তোমাকে মারতে আমার একটুও হাত কাঁপেনি। তোমার মরার পর নেহা আমার হবে, শুধু আমার হবে নেহা। নেহা,
এখানে বিজয়ের ঘরে আগুন লেগে গেছে। আর বিজয়, কি হয়েছে বিজয়ের? হি ইজ ডেড। ও আগুনে পুড়ে গেছে নেহা, ও আগুনে পুড়ে গেছে। এটা কিরকম ঘর? এক টাকাও খুঁজে পেলাম না। মনে হয় এখানের ঘরের মালিক খুব কিপটে। মূর্তিগুলো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। যাই হোক, কোনো ব্যাপার না, এই মূর্তিগুলোই বিক্রি করে টাকা কামিয়ে নেব। এই মূর্তিটা তো খুবই সুন্দর লাগছে, আর অনেক আলাদাও। তোমার এইভাবে পালানোর সব চেষ্টা বৃথা। তুমি কোথাও পালাতে পারবে না। আমাকে ছেড়ে দেন, ভুল হয়ে গেছে বাবু। আজকের পরে আমি কখনো চুরি করব না, কখনো না। যদি তুই জ্যান্ত যেতে চাস, আমার একটা কাজ করে দে। একটা কি? আমি তো আপনার সব কাজ করে দেব, ব্যাস আমাকে ছেড়ে দিন। তাহলে এই মূর্তিগুলো নিয়ে বিজনেসম্যান বাবলুকে দিয়ে দাও। যদি না দাও তাহলে মারা পড়বে। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। আগে বলুন। আগে আমি বাবলু বাবুর সঙ্গে দেখা করতে চাই। আমি বাবলু, বলুন। খুব ভালো খবর স্যার। স্যার, আমরা আমাদের কোম্পানির তরফ থেকে ফোন নম্বরের সাহায্যে লাকি ড্র করানো হয়েছিল, যাতে আপনার নাম এসেছে। সেই জন্য আপনাকে একদম ফ্রি গিফট দেওয়া হচ্ছে। এই নিন। ও, থ্যাংক ইউ। ওয়াও, এটা তো খুব সুন্দর মূর্তি। এরকম মূর্তি তো ওরও খুব পছন্দ। হ্যালো নেহা, তুমি কি এক্ষুনি আমার বাড়ি আসতে পারবে? তোমাকে আমার কিছু দেখানোর ছিল। নেহা, দেখো আমি তোমার জন্য কি অর্ডার করেছি। তোমার সব থেকে পছন্দের মূর্তি, নন্দী দেবতা। তুমি জানো, এটা আমি বিশেষভাবে তোমার জন্য বানাতে দিয়েছিলাম। ওয়াও, সো নাইস, সো বিউটিফুল। আমি জানতাম নেহা, নন্দী দেবতার মূর্তি দেখে তোমার মুখে নিশ্চয়ই স্মাইল আসবে। এই স্মাইলটা দেখার জন্য আমি জানি না কবে থেকে ছটফট করছিলাম। নেহা, যার যাওয়ার ছিল সে তো চলে গেছে। এখন তার কথা ভেবে এই জীবনটাকে নষ্ট করাটা কি ঠিক করছে? বাবলু, আমি তোমার কথা খুব ভালো করে বুঝতে পারি, কিন্তু আমি কি করি? আমি বিজয়কে ভালোবাসি, আর যতক্ষণ আমি বেঁচে আছি ওকে ছাড়া আর অন্য কারোর কথা ভাবতে পারবো না। জীবনটা অনেক বড় যে নেহা, এটাকে এভাবেই নষ্ট করো না। আর তুমি কতদিন এভাবে দুঃখ পেয়ে একা কষ্ট পেতে থাকবে? তোমার এই অবস্থা আমি আর দেখতে পারছি না। যদি তোমার আপত্তি না থাকে তাহলে তোমার এই কষ্টটা সাথে শেয়ার করতে চাই। বাবলু, আমি জানি যে তুমি আমার সব থেকে ভালো বন্ধু, আর আমি এটাও জানি যে তুমি আমাকে খুব সুখে রাখবে। কিন্তু সরি বাবলু, আমি বিজয়ের জায়গা অন্য কাউকে দিতে পারবো না। আর প্লিজ, আজকের পর আমরা এই টপিক নিয়ে আর কোনো কথা বলবো না। তুমি বসো, আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি। যে জিনিস আমি ভালোবেসে আর প্রার্থনা করে পাই না নেহা, সেটা আমি সাম দাম দণ্ডভেদ দিয়ে ছিনিয়ে নিই। কিছুক্ষণের মধ্যে তুমি আমার বুকে থাকবে। এই নাও কোল্ড ড্রিঙ্ক নাও, এটা খেয়ে তোমার মাথা একটু ঠান্ডা আর তাজা হয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কটা খেও না নেহা। কে কে ওখানে? সামনে এসো। নেহা, এই বাবলু তোমার গ্লাসে অজ্ঞানের ওষুধ মিশিয়েছে। মিথ্যে এসব। নেহা, আমি কিছু মেশাইনি। কে তুমি?
সামনে এসো, সামনে এসো বলছি। তুমি? কি ব্যাপার, তোমার স্মৃতিশক্তি তো খুব ভালো। আমি তো ভেবেছিলাম যে তুমি আমাকে ভুলেই গেছো হয়তো। বিজয়, তুমি তুমি কোথায় চলে গেছিলে বিজয়? তোমার নেহাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? হ্যাঁ, দূরে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দাও নেহা। তোমার জন্মদিনের উপহারের জন্য আমি তোমার জন্য নন্দী দেবতার এই মূর্তিটাই বানিয়েছিলাম, কিন্তু তোমাকে এটা দেওয়ার আগেই এই কপট ধূর্ত ছলবাজ আর নীচ মানুষটা আমাকে মেরে আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। নেহা, ও মানুষ নয়, ও একটা ভূত। ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যে কথা বলছে। না, আমার বিজয় মিথ্যেবাদী নয়, মিথ্যে তুমি বলছো। তুমি একটা ধোঁকাবাজ, তুমি খুনি একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুনি। আর খুনিটা আমি তোর জন্যই হয়েছি, বুঝলি? তোকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি নেহা, কিন্তু তুই আমাকে ছেড়ে এই 2 পয়সার মূর্তিকারকে পছন্দ করলি। তুই আমাকে যদি মেনে নিতিস, আমাকে বিয়ে করে নিতিস, তাহলে বিজয়কে মরতে হতো না। বুঝতে পেরেছিস? তুই তুই বাধ্য করেছিস আমাকে খুনি হতে। বিজয়, বাঁচাও আমাকে, বাঁচাও বিজয়। খবরদার যদি সামনে এগিয়ে এসো, আমি একেও মেরে ফেলবো। চলে যাও এখান থেকে, চলে যাও। তুই একটা আত্মাকে হুমকি দিচ্ছিস। হাসিস কি? চলে যা এখান থেকে, নাহলে সত্যি একে মেরে ফেলবো। সেদিন তো আমাকে ছল করে মেরে দিয়েছিলি হারামি, কিন্তু আজকে তুই কাউকে মারতে পারবি না। নেহা, আমি যেতে তো চাই না, কিন্তু আমাকে যেতেই হবে। কিন্তু যাওয়ার আগে তোমাকে শুধু এইটুকুই বলতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি নেহা। আমিও তোমাকে খুব ভালোবাসি বিজয়। আই লাভ ইউ টু। তুমি ছাড়া আমার জীবনের কোনো অর্থ নেই। আমিও তোমার সঙ্গে যাব বিজয়। যদি তার জন্য আমাকে মরতেও হয়, তাহলে আমি মরবো। আর মরার পর আমরা দুজন আমাদের জগতে হাসি খুশিতে একসাথে থাকবো। না নেহা, আত্মহত্যা করা পাপ সমান। তুমি এই পাপ করো না। আর কথা দাও, তুমি বাঁচবে, তুমি আমার হয়ে বাঁচবে। কথা দাও নেহা। যদি তুমি এটাই চাও বিজয়, তাহলে ঠিক আছে, আমি বাঁচবো। ভালো থেকো। তুমিও। আসছি। বিজয়, এটা হলো আমাদের নতুন বাড়ি। মানতে হবে জিজুর পছন্দকে। যখন জিজু কোনো জিনিস পছন্দ করে, একেবারে টপ ক্লাস পছন্দ করে। এই সবকিছু আমার সঙ্গেরই প্রভাব। আচ্ছা তাই? তা নয় তো কি? মিথ্যে বললে আমাকে বলে দাও, তুমি এই যে পোশাকটা পরে আছো, সেটা কার পছন্দের? হ্যাঁ হ্যাঁ, তোমারই পছন্দের, কিন্তু জিজু থাক না, এর বেশি আর কিচ্ছু বলার দরকার নেই। আমি বুঝে গেছি। কি বুঝেছ? এটাই যে বিয়ের পর স্বামীরা স্ত্রীর গোলাম হয়ে যায়। কি দিদি? ইয়েস। তোমাদের 2 ভাই বোনের এইসব ফালতু কথা শেষ হয়ে গেলে জিনিসপত্রগুলো নিয়ে ভেতরে চলো। জিজু, ভালোই হয়েছে তুমি ওয়ার্কার্সদের বলে আগে থেকেই জিনিসপত্র ভিতরে ঢুকিয়ে দিয়েছো। না হলে এত বড় একটা বাংলোতে জিনিসপত্র গোছাতে গোছাতে আমার অবস্থাই খারাপ হয়ে যেত। কি দিদি? শুধু তোর নয়, আমার অবস্থাও খারাপ হয়ে যায় ছোটু। আমি জানি তোমরা খুবই দুর্বল, তাই আমি ওয়ার্কারদের বলে জিনিস গুছিয়েছি। আহা, ছাড়ো তো তুমি। আমি ভালোই জানি যে তুমি কত বড় বাহুবলী। নিচে উঠে 1 গ্লাস জলও তো গড়িয়ে খাও না, আবার এসেছেন বাড়ি সাজাবেন। তোমাদের 2 অলসের চক্করে যদি থাকতাম, তাহলে আমার নিজের অবস্থাই খারাপ হয়ে যেত।
জিজু, এই কথাটা তো আমিও জানি যে 1 নম্বরের অলস আমি নয়, তুমি। চুপ করো। তুমি যদি আমার স্ত্রীর ভাই না হতে না, তাহলে এতক্ষণে আমি তোমার অবস্থা খারাপ করে দিতাম। যখনই দেখো সবসময় খালি দিদির পক্ষেই কথা বলে, বোকা কোথাকার। দিদি, ছেড়ে দাও এই লোকটাকে, খালি এমনি এমনি ভ্যাক ভ্যাক করতে থাকে। দিদি, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দাও যাতে আমি খেয়ে ভালোভাবে শুতে পারি। হ্যাঁ, খিদে তো আমারও পেয়েছে। তোমরা গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি দেখছি কি করা যায়। এ কি হচ্ছে? জানি না, আমিও কিছু বুঝতে পারছি না। আই থিঙ্ক ওয়েদারটা খারাপ হবার জন্যই বোধহয় এই সমস্ত কিছু হচ্ছে। আমার কথা শোনো, আমার কথা শোনো। সঞ্জয়, এটা কে বললো? আমার কথা শোনো, আমার কথা শোনো। দিদি, মনে হচ্ছে এখানে কোথাও ভূত আছে। পালাও দিদি, পালাও জিজু। সঞ্জয়, তাড়াতাড়ি খোলো দরজাটা। চেষ্টা করছি তো নাইনা, কিন্তু খুলছে না। এ কি, কিছু একটা করো। আমার ভাই তো লাট্টুর মতো ঘুরতেই থাকছে। দিদি, জিজু, বাঁচাও আমাকে, বাঁচাও। মায়াঙ্ক, মায়াঙ্ক, বাঁচাও আমাকে। সঞ্জয়, আমার কথা শোনো, আমার কথা শোনো। ওরে বাবারে, আমার কোমর। জিজু, আমার সারা শরীরে যন্ত্রণা হচ্ছে। আমরা কি এখনো বেঁচে আছি? এই বাড়িতে 100% ভূত আছে। আমরা আর এই বাড়িতে থাকবো না। আমরা সবাই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। চলো। হ্যাঁ জিজু, এই বাড়িটা ভুতুরে, তার থেকে চলো পালাই এখান থেকে। ঠিকই বলেছ তুমি। আমি এখনই ওনারকে ফোন করছি। কেন গো? এই কথা তো আমিও বলেছি। তুমি শুধু কেন মায়াঙ্ককে বলছো? কারণ আমার স্ত্রীর একমাত্র ভাইয়ের কথার গুরুত্ব আছে। পয়েন্ট। আই লাভ ইউ জিজু। আমার কথা নেই, আর কি করছো তো? একবার শুধু এই বাড়ি থেকে বেরোই, তারপরে দেখাচ্ছি। হ্যালো, হ্যালো প্রকাশবাবু, আমি সঞ্জয় বলছি, আপনার ভাড়াটে। আমি ক্ষমা চাইছি প্রকাশবাবু, এই বাড়িতে আমরা থাকতে পারবো না। এটা ভুতুড়ে বাড়ি। আপনি আমাদের ডিপোজিটের টাকা ফিরিয়ে দিন, আমরা চলে যাব। খবরদার সঞ্জয় বাবু, আপনি অকারণে আমার বাড়ির বদনাম করবেন না। আমার বাড়ি মোটেও ভুতুড়ে নয়। যদি আপনি এর থেকে ভালো প্লেস পেয়ে যান, আপনি তাহলে যেতে পারেন। আপনি যে টাকা দিয়েছিলেন, আমি একটা অন্য জায়গায় ইনভেস্ট করেছি। নতুন ভাড়াটে এলেই আমি আপনাকে আপনার টাকা ফিরিয়ে দেব। থ্যাংক ইউ। আরে কিন্তু কি বললেন ওনার? উনি আমাদের ডিপোজিটের টাকা অন্য কোথাও ইনভেস্ট করেছেন, তাই যতক্ষণ না উনি নতুন ভাড়াটে পাবেন, ওই টাকা ফেরত দিতে পারবেন না। আমাদের লাগবে না কোনো টাকা। প্রাণ থাকলে সব থাকবে। আমরা আজই এখান থেকে বেরিয়ে যাব। কোথায় বা যাব? আর যদি আমরা কোথাও যাইও বা, কিন্তু এত জিনিসপত্র নিয়ে গিয়ে আমরা কোথায় রাখবো? আর এমনিতেও এই মুহূর্তে অন্য কোনো বাড়ি নেওয়ার মতো ডিপোজিটের টাকা আমার কাছে নেই। তাই যতক্ষণ না আমরা ডিপোজিটের টাকা ফেরত পাচ্ছি, এখানেই থাকবো।
আরে সঞ্জয়, কিন্তু এখানে ভূত থাকে, আমরা কি করে তার সাথে ম্যানেজ করে থাকবো? সঞ্জয়, তোমার অন্য কোথাও অ্যাফেয়ার চলছে না তো? আর সেই জন্য ওই মেয়েটাকে পাওয়ার জন্য তুমি এখানে আমাকে ভূতের কাছে মেরে ফেলতে এনেছো? বলো। এই যে শোনো, এই সব নাটক বন্ধ করো তুমি। আমার কারোর সাথে কোনো সম্পর্কই নেই, ক্ষমা করো আমাকে। জিজু, তখন থেকে তোমরা কি সব বলে যাচ্ছ? আরে চলো এখান থেকে, আমার ভূতকে খুব ভয় লাগে। তোমরা থাকার পরেও ওই ভূত এসে আমাদের উপর অ্যাটাক করলো। এর মানে হলো তোমাদের পরিবারেরই কোনো বয়স্ক আত্মা হবে। দিদি, কি গো? চিৎকার করো না, আর মন দিয়ে আমার কথা শোনো। আমার কাছে এই সব ভূত তাড়ানোর একটা দারুণ আইডিয়া আছে। তাহলে বল, মানে বলো, একটু তাড়াতাড়ি বলো। আই হেট ইউ বোথ। তারপরেও শোনো, আমি এক তান্ত্রিক বাবাকে চিনি, আর সত্যি বলতে কি উনিও আমাকে চেনেন। বাবা ভূত তাড়াতে একেবারে ওস্তাদ। আমি ওনাকে এখানে ডাকছি। উনি এলেই ভূত চলে যাবে, আর কাজও হয়ে যাবে। তখন আর আমাদের এখান থেকে যেতে হবে না। কি কেমন হবে? দিদি, জিজু পাগল হয়ে গেছে। তোমাদের যদি মরতে হয় তাহলে তোমরা মরো এখানে থেকে, এই ভুতুরে বাড়িতে। আমি তো চললাম। জিজু, তাড়াতাড়ি তান্ত্রিক বাবাকে ফোন করো। বেঁচে থাকলে তাহলে দেখা হবে। হ্যালো। হ্যালো বাবা, আমি সঞ্জয় বলছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আনন্দনগরের 5 নম্বর বাড়িতে চলে আসুন। এই বাড়িতে ভূত আছে, তারা আমাদেরকে এই বাড়িতে বন্দি করেছে। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। বলি, আমি ওখানে যাব, কিন্তু দক্ষিণা কত দেবে? আরে বাবা, কত চান আপনি? 1 দিয়ে দিও। বাবা, আপনি 1 কি 2000ই নেবেন। আসুন। 2000? আমি তো 100 ভেবেছিলাম। তুই কত দিবি বল? বাবা, আমার কাছে তো শুধুমাত্র 50 টাকাই আছে। যা, তুই কাল আসবি। এখন আমায় অন্য কোথাও যেতে হবে। হ্যাঁ, আমি আসছি। তান্ত্রিক বাবা আসছেন। কিন্তু জিজু, হনুমান চল্লিশা পড়ো। আমি ফিল্মে দেখেছি, হনুমান চল্লিশা পড়লে ভূত আসে না। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস্তি লোক উজাগর। হনুমান চল্লিশা পুরোটা পড়ো। যদি না পড়ো তাহলে আমার ভগবানকে ইনসাল্ট করার জন্য তোমাদের এক এক করে আমি মারবো। এক এক করে মারবো। তোমরা দুজনে হনুমান চল্লিশা পুরোটা জানো কি? না, মরে গেলাম। তোমরা থামবে আর আমি শুরু করব। জিজু, বাঁচাও আমাকে। সঞ্জয়, আমায় বাঁচাও। এবার আর তোমরা বাঁচবে না। তুই ওদের মারতে পারবি না আমি থাকতে, বুঝলি? তান্ত্রিক বাবা এসে গেছেন। আমি যেখানে থাকি সেখানে ভূত পিশাচের এত সাহস নেই যে আমার শিষ্যের কোনো ক্ষতি করতে পারে। তুই আবার কে? আমি হচ্ছি বাবার বাবা, কালেরও কাল। নাম হলো সাকাল। বাবা, চলে যাও তোমার ধাবায়। আরে বাহ, বদমাইশ ভূত! তোকে কে বললো যে আমি আগে ধাবা চালাতাম? যত মানুষ তোমার খাবার খেয়ে মরেছে তারা বলেছিল আমাকে। ও, ভগবান সেই ভূতেদের আত্মাদের শান্তি দিক। তুমিও বরং একদিন এসো আমার জায়গায়। বাবা, এখন যাও এখান থেকে। এখানে কোনো বাংলা সিনেমা চলছে না যে তুমি ডায়লগের পর ডায়লগ বলে যাবে আর আমি তার কাউন্টার ডায়লগ দেব। আমি ভূত, তাই বলছি
চলে যাও, চলে যাও এখান থেকে। তুই কে হে বদমাইশ ভূত, যে আমায় এখান থেকে যেতে বলছিস? তুই কি আমার বাপ? না তো, চলে যা, আমি তোকে ভয় পাই না। মাথা খারাপ করো না, কেন আমার হাতে মরতে চাইছো? এখনো সময় আছে, চলে যাও। চুপ! না তরোয়ালের ধারকে, না গুলির বৃষ্টিকে। এই বাবা ভয় পায় শুধু মায়ের হাতের মারকে। আরে বাবা, ভূতকে ডায়লগ দেওয়া বন্ধ করুন প্লিজ, ভেতরে এসে আমাদের বাঁচান। ও সরি, ভুল করে মিস্টেক হয়ে গেছে। আমি এসে গেছি, আমি এসে গেছি, এসে গেছি। দেখেছি আমি দুটো স্বপ্ন, ভূতেদের হাতে আমি হারবো না। আমি এখানে, তুই কোথায়? ভূত 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 রাজা। আমাকে নিয়ে মজা করছো তুমি? এদের সাথে এবার তুমিও মরবে। ইয়া! ওম ডম ডম গিলা গিলা, হাওয়া ভিজে ভিজে আমি তো এসেছি, এসেছি। হায় আল্লাহ, হায় আল্লাহ, সোহা। তুই যেই হ, আমার সামনে এসে দেখা দে। তোর গলায় যদি না আমার নাম ঝুলিয়ে দি, তাহলে আমার নামও ঝুমরু নয়, ঝুম 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 ঝুমরু। আয় রে! জিজু, এটা কি সত্যি কোনো তান্ত্রিক বাবা, নাকি চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা কোনো জোকার? জুতে অ্যানিমেল থাকে মায়াঙ্ক, জোকার থাকে না। সরি দিদি, কনফিউজ হয়ে গিয়েছিলাম ওনাকে দেখে। চুপ করো, বাবা আছেন তো। একটা অসমাপ্ত ফিল্মের চরিত্রেই বাবা কি দারুণ অভিনয় করেছিলেন। তার মানেটা কি? ওনার কোনো ফিল্ম এখনো পর্যন্ত রিলিজ করেনি। সর্বনাশ! আরে ওই বদমাইশ ভূত, পেছন থেকে কেন মারছিস? যদি সাহস থাকে সামনে থেকে মার। শুনতে পাচ্ছিস তুই বদমাইশ ভূত? সামনে আয়, নয়তো শিকল দিয়ে বেঁধে নরক দর্শন করাবো তোকে। আমি মোগলের মতো চিৎকার করব। বাঁচাও, বাঁচাও! ওরে এই বদমাইশ ভূতটা আমার কোমর ভেঙে দিল রে। ও মাগো! জিজু, দিদি, আমি কিন্তু বলে দিচ্ছি, এই পাগল বাবা নিজেও মরবে আর আমাদেরকে নিয়ে মরবে। এসব কি বলছো কি? উনি খুব শ্রদ্ধেয় মানুষ। উনি রেসপেক্টফুল নয়, উনি ফুল বাবা। ছাড়বো না তোকে, ছাড়বো না তোকে বদমাইশ ভূত। পুরো 2000 টাকার প্রশ্ন ইয়ার। ওম ভট ভটালিয়া, সামনে চলে আয় ভূত ছটপট। ওম ভট ভটালিয়া ভট স্বাহা। আয় আয় ভূত ছেলে, আয় আয়, আয় রে আয়, তের ছেলে আয়। আজা 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 আজা। মনে হচ্ছে বাবা পাগল হয়ে গেছে। ঘুরিয়ে দিল আমাকে, ঘুরিয়ে দিচ্ছে আমাকে। ভূত বাবাকেও তো শক্তিমান বানিয়ে দিয়েছে। ওরে আমার মাথাটা ভেঙে গেল রে বাবা। বাবা, আপনি ঠিক আছেন তো? বাবা, এই বদমাইশ ভূতটা তো আমার শরীরে 306টা হাড় ভেঙে দিল রে। কিন্তু বাবা, শরীরে তো 206টা হাড় থাকে। সেই তো, এই বদমাইশ ভূতটা না জানে কোথা থেকে আরো 100টা হাড় ভেঙে দিয়েছে। আমি আগেই বলেছিলাম চলে যাও, কিন্তু তুমি আমার কথা শোনোনি।
আরে ভাই ঠিক আছে, কথা শুনিনি, করে ফেলেছি অন্যায়। প্রত্যেক মানুষই তো ভুল করে, এই বাবাও না হয় করে ফেলেছে, এটা কি এমন বড় কথা? কিন্তু তা বলে তুইও করবি? ছোটবেলায় মা মেরে মেরে মুখ লাল করে দিত, আর এই বয়সে তুই মারতে চলে এলি। একটু তো সম্মান কর বদমাইশ ভূত, কিছু তো মানবিক মানে ভূতাবিক দেখা। যদি তোর মারবারই ছিল, দু চারটে থাপ্পড় মেরেই তো থামতে পারতিস ভাই। এইভাবে মারার কি কোনো দরকার ছিল ভাই? থাপ্পড় মারাতে মজা হয় না বাবা, ধোলাই করলেই মজা আসে। আরে ওই বদমাইশ ভূত, না তুই আমায় মারছিস না নিজে মরছিস, কোনো একটা কাজ তো ঠিক করে কর আমার বাপ। অনেক নাম আমার, নামটা খারাপ করিস না। যাকে ছাড়, তুই এটা বল তুই চাসটা কি? আমার কথা শোনো। তো শোনাতেই তো বলছি রে ভাই, আমরা কি তোকে না বলার সিচুয়েশনে আছি? যা শোনাবার শুনিয়ে দে, তাহলে এইভাবে মেরে আমাকে হালুয়া বানিয়ে দিস না। একে ডাকো, একে ডাকো। এটাই হলো ঠিক সুযোগ ভূতের হাত থেকে বাঁচবার। ভূত ভাই, তুমি দরজা খুলে দাও, আমি এই লোকটাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ওরে আমার বদমাইশ ভূত, আমি তো তোর কাজেই যাচ্ছিলাম রে, তাহলে আমায় কেন ফেলে দিলি? এই যে ও ধাবা চালানো বাবা, হতে পারে আমার শরীর নেই, কিন্তু বুদ্ধি এখনো আছে। আমি সব বুঝি, তুমি পালানোর তালে আছো। আরে একে তো আমি চিনি, উনি তো এই বাড়িরই ওনার। আরে চেনো যখন তো ডাকবে কবে? তোমরা মরে গেলে ফোন করো ওকে আমার বাপ। হ্যালো হ্যালো প্রকাশ বাবু, আপনি এক্ষুনি এই মুহূর্তে আমাদের কাছে আসুন, দরকারি কাজ আছে। সরি, আমি একটা জরুরি কাজে আছি, বাই। ওকে বলো তোমার বাড়িতে সোনার উপভর্তি গুপ্তধন পাওয়া গেছে। ও যদি না আসে, তাহলে ওই গুপ্তধন নিয়ে তুমি চলে যাবে। হ্যালো প্রকাশ বাবু, সরি আমি আবার ফোন করলাম, কিন্তু আপনাকে এটা বলা খুব জরুরি, কারণ এটা আপনার বাড়ি। তাই আসলে আমরা আপনার বাড়িতে গয়না ভর্তি একটা বাক্স পেয়েছি, যাতে সোনার উপর গয়না আছে। আপনি যদি না আসেন, তাহলে আমরা এটা নিয়ে এখান থেকে চলে যাব। আপনাকে তখন আর ডিপোজিটও ফেরত দিতে হবে না। গুপ্তধন? না না, তোমরা ওখানেই থাকো, আমি আসছি। ওই তো এসে গেছে। কোথায় কোথায় গুপ্তধন? দিয়ে দাও আমাকে গুপ্তধন, দিয়ে দাও আমায় গুপ্তধন। এত তাড়া কিসের বাবা? কে? আমাকে চিনতে পারছো না বাবা? আরে তুমি তো আমার সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য আমাকে খুন করেছিলে, ভুলে গেলে তোমার সৎ ছেলেকে বাবা? এসব কি হচ্ছে? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। তোমার জন্য এই ভূত ভাই আমাদের খুব মেরেছে, এবার তোমার পালা। আমাকে ছেড়ে দাও অমর বাবা, ছেড়ে দাও। কেউ কি নিজের বাপকে মারে? আরে দাঁড়িয়ে আছো কেন আর হাসছই বা কেন? আমাকে একটু বাঁচাও। আরে এই লোভী মানুষ, ছেলে নিজের কথাই শোনে না, বাপের কথাই শোনে না, তো আমাদের কথা কি শুনবে? আরো একটা কথা, তুমি ওকে ভূত বানিয়েছো, এখন তুমি ভোগো। অমর বাবা, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তো তোমার বাবা। তুমি বাবা নয়, পাপী তুমি। আজ থেকে এই বাড়ি তোমাদের দুজনের।
তোমাদের আমি স্কুল চালানোর দায়িত্ব দিচ্ছি, যেখানে তোমরা গরিবদেরকে পড়াবে আর ওদের থেকে 1 টাকাও নেবে না। তাহলে ভূতবাবু, আমার সংসার কিভাবে চলবে? আমি আছি তো। মেহুনা তো শাহরুখের ফিল্ম। আরে ভূতের বাচ্চা, ও সরি, ভূত তো আমি। আরে আমি আছি তো। আরে আমি আছি মানে আমি আছি, আমি সব সামলে দেব, তাই এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আরে বাহ, ভেরি নাইস। এই ভূত তো দেখি দানবীর কর্ণ, এ তো আমাকে উদ্ধার করে দেবে। ঠিক আছে, এবার আমি যাচ্ছি। চলে যাচ্ছ? আরে দুষ্টু ছেলে, তুমি আমাকেও খুব কষ্ট দিয়েছো। ব্যথার বদলে আমায় একটু ওষুধ দাও। তুমি কি করেছো? তুমি তো শুধু সিনেমার গান গেয়েছো। আসল কষ্ট তো আমার হয়েছে তোমাকে ওইভাবে তুলে আছাড় মারতে। দেখো আমার হাতে কেমন দাগ হয়ে গেছে, দেখো। ও নট টু ওয়ারি, চলে এসো, আমি অয়েনমেন্ট লাগিয়ে দেবো। সে যাই হোক, আমার জায়গায় অন্য কেউ থাকলে কি আর আসতো? না তো, ভয়ের চোটে মরেই যেত। তো আমি তো এসেছি, তার উপর তোমার কথা তো আমি শুনেছি। ওরা যদি শুনতো তাহলে কি আর আমি এখানে আসতাম? তুমি এমনি গলা ফাটিয়ে বলতে আমার কথা শোনো, আমার কথা শোনো, কিন্তু আমি তোমাকে বলেছি যে শোনাও তোমার কথা। আর ভাই, তোমার মুক্তির ব্যাপারও তো আছে। এরা তো আমায় 2000 দেবে, কিন্তু তুমিও আমায় কিছু দিয়ে দাও। এমনিতেও আজকাল আমাদের বাবাদের মার্কেট খুব একটা ভালো চলছে না। এই বাবার ব্যাপারে কিছু তো ভাবো। এদের দুজনের তো যা হোক কিছু হলো, কিন্তু আমার কাজটা তো অনেক বেশি ছিল, অনেক কঠিন ছিল। সেজন্য আমার পুরস্কার পাওয়া উচিত। ভূত ভাই, দিয়ে দিন না ওনাকেও কিছু। যদি ওনার এই অবস্থার কথা সবাই জানতে পারে না, তাহলে ওনার বেঁচে থাকা মুশকিল। হাতটা সামনে বাড়াও। আমার হাত ভাঙার ইচ্ছে নেই তো, কারণ এর আগেই আমার সবকিছু ভেঙে ফেলেছো প্রায়। হাত সামনে বাড়াও। এই 5টা কয়েন সোনার বাবা, যতক্ষণ এটা তোমার কাছে থাকবে তোমার কোনো সমস্যা হবে না। চলো, বাই বাই, টাটা, সায়োনারা, দানবীর ভূতের জয়। ঠিক আছে, এবার আমি আসি। ধন্যবাদ বন্ধুরা।